সময়টা মধ্যরাত। জমিদার বাড়ির দেওয়াল ঘড়িতে রাত 2টোর ঘণ্টা বাজল। ঢং ঢং করে আওয়াজ হলো দুবার। দত্তবক্তার গ্রামটাকে ঘন কুয়াশাযুক্ত ঘুটঘুটে অন্ধকার ঘিরে রয়েছে। জমিদার বাড়ির ছোট ছেলে রাজীবের আজ বউ ভাত ছিল। সেসব অনুষ্ঠান রাত 10টা বাজতে না বাজতেই মিটে গেছে। এখন জমিদার বাড়িতেও সেই চেনা নিস্তব্ধতা বিরাজ করছে। কেবল 2টো দারোয়ান সদর দরজায় বসে ঢুলছে এবং গ্রামের শেষ প্রান্ত থেকে কয়েকটা শিয়াল ডাকছে অনবরত। শিয়ালের আওয়াজকে আড়াল করে গ্রামের রাস্তার কয়েকটা কুকুর হঠাৎ করেই ডেকে উঠল। একেবারে তারস্বরে চিৎকার। সেই ডাকেই দারোয়ান রামসিংয়ের ঘুমটা ভেঙে গেল। যদিও সে ঘুমায়নি, ঢুল ছিল মাত্র। আওয়াজটা এলো গ্রামের বিনায়ক পণ্ডিতের বাড়ির ওদিক থেকে। দেলোয়ার ঘুমের ঘোরে কি একটা বলল, ঠিক বোঝা গেল না। সে আবার ঢুলতে শুরু করল। এদিকে কুকুরগুলোর ঘেউ ঘেউ আওয়াজের পরিমাণটাও বাড়তে থাকছে। মাঝে মাঝে মনে হচ্ছে তারা কারোর দিকে তেড়ে যাচ্ছে, আবার তার থেকে চরম আঘাত পেয়ে কাঁই কুঁই করতে করতে দূরে সরে যাচ্ছে। রামসিং ভাবল একবার দেখে এলে হয়। জমিদার ত্রিলোকনারায়ণ চক্রবর্তী বলে রেখেছেন, একা এই বাড়ির দায়িত্ব নয়, পুরো গ্রামের দায়িত্ব এদের দুজনের হাতে। তার আদেশ, প্রতি রাতে একজন এখানে পাহারা দেবে আর একজন পুরো গ্রাম ঘুরবে। কিন্তু সেসব আজকে আর হলো কই? বিয়ে বাড়িতে জম্পেশ করে খেয়ে দুজনেই উল্টে পড়েছিল। দেলোয়ারটা যদিও মদটা বেশি খেয়েছে, রামসিং মেরেছে ওই 4-5 পেগ। দেলোয়ারকে অনেক করেই বারণ করেছিল সে, কিন্তু মদ সামনে পেলে কার কথা কে শোনে। বন্দুকটা নিয়ে বিনায়ক পণ্ডিতের বাড়ির দিকে গেল রামসিং। মাথা নাড়িয়ে আবার ঢুলতে লাগলো দেলোয়ার। রামসিং বুঝল আজ আর দেলোয়ারকে দিয়ে কিছু হবে না। যাই থাকুক, আজ তাকে একাই লড়তে হবে। রামসিং বন্দুক উঁচিয়ে আওয়াজ অনুসরণ করে চলতে লাগল। ঘন কুয়াশা আর অন্ধকারে দুহাত দূরের কাউকেই দেখা যাচ্ছে না। সাথে টর্চ আনাও মুশকিল। তাহলে যাকে দেখে কুকুরেরা এইভাবে চিৎকার করছে, যদি সে চোর টোর হয়, আলো দেখলেই সে পালাবে। যদিও বড় রাস্তার ওদিকে রাস্তায় ল্যাম্পপোস্ট আছে, কিন্তু বিনায়ক পণ্ডিতের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। ওদের বাড়ির ওদিকে কোনো ল্যাম্পপোস্ট নেই, আর ঘন শালগাছগুলোর মাঝের রাস্তাটা এক অন্য দুনিয়ার সৃষ্টি করেছে এখানে। ধীরে ধীরে চলছে রামসিং, বন্দুকটা যথার্থভাবে তার হাতে ধরা। পণ্ডিতদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে হওয়ায় এদিকটা আরও শুনশান। রামসিং দেখল পণ্ডিতদের হাঁসখোঁড়ের দিকে তাকিয়ে কুকুরগুলো চিৎকার করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, তার মানে শিয়াল হবে হয়তো। রাতে হাঁসখোঁড় থেকে হাঁস মুরগি চুরি করতে এসেছে। এবার সে তার গতি দ্রুত করল। পা চালিয়ে খোঁড়ের কাছে গিয়ে নিজের গতি কমিয়ে দিল রামসিং। তারপর ঘরের দেওয়ালের এক কোণ থেকে উঁকি মারল। আর তারপর যা দেখল, তাতে তার শরীরের সমস্ত রক্ত এক নিমেষে হিম হয়ে গেল। মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। হাঁসখোঁড়ের পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুতাকার প্রাণী, যার চেহারাটা মানুষের মতো হলেও বাকি অঙ্গগুলো স্বাভাবিক নয়। তার সমস্ত শরীরটা কালো লোমে ঢাকা। চোখ দুটোতে কে যেন এক বাটি রক্ত ঢেলে দিয়েছে। হাতের নখগুলো দীর্ঘকায়, মুখের দুপাশ দিয়ে 2টো দাঁত বেরিয়ে এসেছে। শরীরে কাপড়ের একটা টুকরো পর্যন্ত নেই। আর সবথেকে বড় কথা হলো, তার মুখটা কোনো মানুষের মুখ নয়, বরং তার মুখটা একটা শেয়ালের মুখের মতো।
সেই অদ্ভুতাকার প্রাণীটা এক হাতে ধরে আছে একটা হাঁস আর অন্য হাতে একটা মুরগি। মুহূর্তে এক কামড়ে হাঁসের গলাটা কেটে নিল প্রাণীটা। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, কাঁচা তাজা রক্ত। হতবাক হয়ে থাকা রাম সিং বমি করে ফেলল এই দৃশ্য দেখে। আর তখনই সেই প্রাণীটার চোখ এসে পড়ল রাম সিং এর ওপর। রাম সিং এমনিতে রাশভারী লোক, সাহস আছে লোকটার। বন্দুকটা উঁচিয়ে গুলি করল সে প্রাণীটাকে লক্ষ্য করে, কিন্তু মুহূর্তে সে নিজেকে আড়াল করে নিল শাল গাছের আড়ালে। রাম সিং এদিক ওদিক দেখে আবার গুলি করল, কিন্তু সেই গুলি গিয়ে আটকে রইল গাছের গুঁড়িতে। আর ঠিক তখনই রাম সিং এর পেছনের গাছ থেকে তার ঘাড়ে লাফিয়ে পড়ল প্রাণীটা। এক কামড়ে তার ঘাড় থেকে খানিকটা মাংস তুলে আনলো সে। রাম সিং চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। এদিকে কুকুরগুলো তখন আরো জোরে জোরে চিৎকার শুরু করেছে। বিনায়ক পণ্ডিতদের বাড়ির লাইট জ্বলে উঠল হঠাৎ। সেদিকে একবার তাকালো প্রাণীটা, আর তারপরেই দৌড় দিল জঙ্গলের দিকে। পণ্ডিত যখন রাম সিং এর কাছে এলো তখন রাম সিং এর দেহে আর প্রাণ নেই। পাথুরে মাটি তখন ভিজে গেছে রাম সিং এর কাঁচা রক্তে। তার ঘাড়ের অনেকটা মাংস উধাও হয়েছে, শরীরে অজস্র কাটা ছেঁড়ার দাগ। দরজায় আবার টোকা পড়ল। শাশুড়িমা ডাকছেন। নন্দিনী তাড়াহুড়ো করে শাড়িটা সামলে দরজাটা খুলল। হ্যাঁ, ওর শাশুড়ি বন্দনা দেবী দাঁড়িয়ে রয়েছেন বাইরে। আচ্ছা, উনি একা নন, ওর বড় যা শিবানীও এসেছে এবং শাশুড়ি মায়ের পেছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। নন্দিনী মাথায় ঘোমটা তুলে বলল, হ্যাঁ মা। তার চোখে মুখে হাজার খানেক জিজ্ঞাসা। বন্দনা দেবী বেশ রাগত স্বরে চোখ দুটোকে গোল্লা পাকিয়ে বললেন, শোনো ছোট বউ, তোমাকে একটা কথা বলতে এলুম, কান খুলে শুনে রাখো। নন্দিনী অবাক হলো খানিকটা। সবে মাত্র সে এসেছে এই বাড়িতে। গতকাল তার ফুল সজ্জা ছিল, আর আজ শাশুড়ি মায়ের এই কথা বলার টোন তার ঠিক পছন্দ হলো না। সে শাশুড়ি মায়ের কথার মাঝখানেই জিজ্ঞেস করল, কি মা? বন্দনা দেবী চিৎকার করে উঠে বললেন, আমার কথার মাঝখানে কোনো দিন কথা বলবে না ছোট বউ। মাথাটা নিচু করে নিল নন্দিনী। মনে মনে ফুঁসতে লাগল। বন্দনা দেবী বললেন, কাল সকালে উঠে আমি যেন রাজীবের গায়ে কোনো দাগ না দেখি। নন্দিনী চমকে গেল। মানেটা কি? রাজীবের গায়ে দাগ দেখার সাথে তার কি সম্পর্ক? যদিও গতকাল তাদের ফুলসজ্জা ছিল, তার আগেও নন্দিনী রাজীবের সাথে অনেকবার রাত কাটিয়েছে, কিন্তু তার কয়েকটা জায়গায় তিল ছাড়া আর অন্য কিছু তো নজরে পড়েনি তার। অথবা ঘনিষ্ঠ মুহূর্তে তার ওই আঁচড়ানো কামড়ানোর প্রবণতাও কম। তাহলে শাশুড়িমা কোন দাগের কথা বলছেন? নন্দিনী আবার প্রশ্ন করল, কোন দাগের কথা বলছেন মা? আমি তো কোনো দাগ দেখিনি। বন্দনা দেবী একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, দাগ দেখবে কি করে? নিজেই তো ছেলেটাকে আঁচড়ে কামড়ে ওই অবস্থা করেছ। কি অবস্থা বাবা আজকালকার মেয়েদের! নন্দিনী যেন আকাশ থেকে পড়ল। সে কিছু একটা বলতে গেল, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে শিবানী ইশারা করল তাকে চুপ করে যাওয়ার জন্য। নন্দিনী চুপ করে গেল। মিনিট দুই সেখানে দাঁড়িয়ে ফুঁসলেন বন্দনা দেবী। তারপর দ্রুত পায়ে চলে গেলেন নিজের ঘরে। শিবানী যেন বন্দনা দেবীর যাওয়ার অপেক্ষাই করছিল। বন্দনা দেবী চলে যেতেই সে নন্দিনীকে ঘরে ঢুকিয়ে দরজায় খিল দিল। নন্দিনীর হাতটা ধরে খাটে বসিয়ে হাসি মুখে প্রশ্ন করল, কিরে নন্দিনী, কাল কি কি হলো ফুলসজ্জায়? নন্দিনী ভেবে পেল না সে কি উত্তর দেবে শিবানীকে। একটু সময় নিল সে। তারপর ভাবল, না, শিবানীদিকে সবটা বলা যেতেই পারে, ওকে দেখে বিশ্বস্তই মনে হয়। নন্দিনী মুখ বেঁকিয়ে বলল, কি আবার হবে দিদি? কিছুই না। শিবানী অবাক হয়ে প্রশ্ন করল, কিছুই না মানে? নন্দিনী হাঁটুতে থুতনি রেখে বসে বলল, তিনি বন্ধুদের সাথে মদ গিলে এসে শুয়ে নাক ডাকছিলেন।
আর আমি গ্লাসে দুধ নিয়ে অপেক্ষা করছিলাম। শিবানীর খটকা লাগলো। আজ সকালে বাথরুম থেকে বেরোনোর সময় সে নিজেও রাজীবের শরীরের সেই সব দাগগুলো দেখেছে। তার পিঠে, ঘাড়ে, হাতে অজস্র আঁচড়ের দাগ দেখেছে সেও। কিন্তু যদি এদের মধ্যে কিছু হয়নি, তাহলে দাগ এলো কোত্থেকে? শিবানী আবার প্রশ্ন করল। তুই কি সকালে রাজীবকে খালি শরীরে দেখিসনি? নন্দিনী আবার মুখ বেঁকালো। শিবানী আর কোনো প্রশ্ন না করে চলে গেল। নন্দিনীর সাথে রাজীবের দেখা কলকাতায় কলেজে পড়ার সময়। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালো লাগা, তারপর ভালোবাসা, আর শেষে বিয়ে। রাজীব এই গ্রামের জমিদার বংশের ছেলে ত্রিলোক নারায়ণ চক্রবর্তীর ছোট ছেলে। ত্রিলোক নারায়ণ চক্রবর্তী এই গ্রামের একজন বেশ নামকরা ব্যক্তি। সবথেকে বড় কথা, ভদ্রলোক একসময় বড় তান্ত্রিক ছিলেন। এখন যদিও তিনি আর তন্ত্র সাধনা করেন না। ত্রিলোকবাবু কথা বলতে পারেন না। ছোট ছেলে রাজীবের যখন 4 বছর বয়স, তখন থেকেই তার মুখে কোনো ভাষা নেই। হঠাৎ করেই একদিন যেন তার মুখের ভাষাটা উধাও হয়ে গিয়েছিল। তারপর থেকে কলকাতায় অনেক বড় বড় তাবড় তাবড় ডাক্তার দেখিয়েও তার মুখের ভাষা আর ফিরিয়ে আনা যায়নি। নন্দিনী বালিগঞ্জের মেয়ে, একেবারে শহুরে ধাঁচে বড় হয়েছে সে। তবে সংসার নিয়ে তার ধারণাটা শহরের আর 5টা মেয়ের মতো নয়। আগাগোড়াই সে চায় তার সংসার যেন ভরা থাকে। না না, ধনসম্পত্তিতে নয়, মানুষে, অর্থাৎ সপরিবারে থাকতে চায় সে। চক্রবর্তী বাড়িতেও যৌথ পরিবার। এক উনুনে একটাই হাঁড়ি বসে প্রতিদিন। বাড়ির সকল সদস্য একসাথে খেতে বসে উলের বোনা আসনের ওপর। কাঁসার থালায় পরিবেশন করা হয় পঞ্চব্যঞ্জন। হন্তদন্ত হয়ে বন্দনা দেবী ঘরে ঢুকে খিল দিলেন। শাড়ির আঁচলটা মুখে চেপে কাঁদতে কাঁদতে বসলেন খাটে। ত্রিলোক নারায়ণ বাবু তখন চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। বন্দনা দেবীকে কাঁদতে দেখে তিনি কাগজটা গুটিয়ে রেখে তার পাশে এসে বসলেন। ইশারায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? বন্দনা দেবীর মুখের ভাঁজটা পরিবর্তন হয়ে গেল। তিনি ঘৃণা ভরা চোখে তাকালেন ত্রিলোক বাবুর দিকে। তারপর রাগত স্বরে বললেন, তোমার জন্যই আজ এসব হলো, কেবল তোমার জন্য। ত্রিলোক নারায়ণ বাবু খানিকটা অবাক হলেন। তারপর নিজের কথা বলার ডায়েরিটা নিয়ে এসে তাতে লিখে প্রশ্ন করলেন, কি হয়েছে, আমার জন্য মানেটা কি? বন্দনা দেবী চুপ করলেন। ত্রিলোকবাবু আবার প্রশ্ন লিখলেন, উত্তর দাও। বন্দনা দেবী ভয়ার্ত চোখে উত্তর দিলেন, সে ফিরে এসেছে, সেই অভিশাপ ফিরে এসেছে, ফিরে এসেছে, আবার সে ফিরে এসেছে। কথাটা শুনে ত্রিলোক নারায়ণ বাবুর হাতে ধরে থাকা ডায়েরিটা খাটের ওপর পড়ে গেল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তার চোখের কোণে জল। মিনিট 2 চুপ থেকে ত্রিলোক নারায়ণ বাবু আবার প্রশ্ন লিখলেন, কিভাবে বুঝলে তুমি? বন্দনা দেবী বললেন, আমার রাজীবের গায়ে অজস্র কাটা ছেঁড়ার দাগ দেখেছি আমি। আমি জানি সেই দাগগুলো স্বাভাবিক নয়। ত্রিলোক নারায়ণ বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। নিজের মাথায় নিজেই 2 হাত দিয়ে করাঘাত করতে লাগলেন। তার অন্তরাত্মা কেঁদে উঠল। মনে মনে তিনি নিজেকে দোষারোপ করতে লাগলেন। বেশ অনেক রাতের দিকে বাড়ি ফিরল রাজীব। আজকেও মদ খেয়েছে সে। দুপুরে খাবার সময় একবার তার দেখা হয়েছিল নন্দিনীর সাথে। তারপর থেকে আর তার পাত্তা পাওয়া যায়নি। নন্দিনী অভিমান করে বিছানার এক কোণে বসে বই পড়ছে। রাজীব এসে ঘরে ঢুকতেই মদের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরটায়। নন্দিনী একবার নাক সিঁটকে আবার পড়ায় মন দিল। রাজীব ধীরে ধীরে নন্দিনীর পাশে এসে বসল। তারপর শান্ত স্বরে বলল, কাল রাতের জন্য সরি। নন্দিনী নির্বাক। তার মুখে কোনো কথা নেই। সে বই পড়ায় ব্যস্ত। মিনিট 2 চুপ থেকে আবার রাজীব বলল, এই নন্দিনী, আই এম সরি।
নন্দিনী বইটা নামিয়ে খাটের ওপর রেখে বলল, আর সরি, ফুলশয্যাটা জীবনে একটাবারই আসে রাজীব। আর সেদিনও তুমি থাক, আর কিচ্ছু বলার নেই আমার। রাজীব নন্দিনীর হাতটা ধরে বলল, আসলে কাল একটু বেশিই খেয়ে ফেলেছিলাম, তাই আর হুঁশ ছিল না। নন্দিনী মুচকি হেসে বলল, তুমি মনে হয় পৃথিবীর প্রথম পুরুষ যার ফুলশয্যার রাতে মদ খেয়ে হুঁশ থাকে না। রাজীব হেসে বলল, আমরা দুজন একসাথে থাকলে আমাদের প্রতিটা রাতই তো ফুলসজ্জা হবে নন্দিনী, ইউ নো ইট বেব। আর তাছাড়া কাল রাতে আমি কিছু করতে না পারলেও তুমি তো। নন্দিনী অভিমানী স্বরে বলল, ধুস, কাল হয়নি মানে আর হবেও না জীবনে। আই অ্যাম নট অ্যাভেলেবল। রাজীব আরও একটু কাছে ঘেঁষল নন্দিনীর। তারপর ওর গালে একটা চুমু খেয়ে বলল, কিন্তু আমি তো তোমার জন্য সবসময় অ্যাভেলেবেল। নন্দিনী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। না না, রাজীব ওর শাড়ির আঁচলটা ধরে আবার ওকে বিছানায় এনে ফেলল। নন্দিনীর ঘাড়ে চুমু খেয়ে আদরের প্রথম স্টেপ নিতেই রাজীবের ঘাড়ে চোখ পড়ল নন্দিনীর। শাড়ির আঁচলটা সামলে উঠে বসল। রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো নন্দিনী? নন্দিনী ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ রাজীব? ততক্ষণে সকালে বলা শাশুড়ি মায়ের কথাগুলো মনে পড়েছে নন্দিনীর। তার মানে উনি মিথ্যে বলেননি। রাজীব কিছু বলার আগেই নন্দিনী আবার বলল, জামা খোলো রাজীব। রাজীব হেসে বলল, কেন, তর্স হইছে না বুঝি? নন্দিনী রাগত স্বরে বলল, আই সেড ওপেন ইয়োর শার্ট রাজীব। রাজীব আর কোনো কথা না বলে প্রথমে জ্যাকেট আর তারপর জামাটা খুলে ফেলল। রাজীবের শরীরের দিকে তাকিয়ে চমকে উঠল নন্দিনী। সত্যিই রাজীবের শরীরে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ। চোখ ফেটে জল এলো নন্দিনীর। সে রাজীবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কাল রাতে কোথায় গেছিলে তুমি? রাজীব অবাক হয়ে বলল, কোথায় গিয়েছিলাম মানেটা কি? আমি আবার কোথায় যাব? কাল আমার নড়ার সামর্থ্য ছিল না, আর তুমি বলছো কোথায় গিয়েছিলাম? নন্দিনী আবার প্রশ্ন করল, ওগুলো তাহলে কিসের দাগ রাজীব? তোমার সারা শরীর জুড়ে এই দাগগুলো কিসের? রাজীব যেন আকাশ থেকে পড়ল। নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কিসের সেটা তুমি জানো না, তাই তো? কাল না হয় আমি নেশায় ছিলাম, তুমি তো ছিলে না। আমি তো জানি এই দাগগুলো তোমার দেওয়া উপহার। নন্দিনীর মাথায় যেন এক লহমায় আগুন জ্বলে উঠল। সে কেঁদে ফেলল। তার দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। নন্দিনীর এহেন আচরণ দেখে রাজীব আরও অবাক হলো। নন্দিনীর কাছে গিয়ে সে বলল, কি হলো, কাঁদছো কেন? নন্দিনী চিৎকার করে বলল, এই দাগ আমার দেওয়া উপহার নয়। কাল রাতে আমি তোমাকে ছুঁইনি পর্যন্ত রাজীব। রাজীব অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে এই দাগ কোত্থেকে এলো? নন্দিনী গলার স্বর একই মাত্রায় রেখে উত্তর দিল, এই প্রশ্নের উত্তর তুমিই জানো একমাত্র। রাজীব বলল, না 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 না, প্লিজ নন্দিনী, বিলিভ মি, মানে আমি ভেবেছিলাম এই দাগ বোধহয় তোমার দেওয়া উপহার, কিন্তু তুমি যখন এই দাগ দাওনি তাহলে। নন্দিনী শাড়ির আঁচলটা ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। গতকাল নন্দিনীরা কলকাতায় এসেছে। রাজীব আর নন্দিনীর নতুন বাসা হলো বাটানগরের একটা বহুতল ফ্ল্যাট। 13 তলার ওপর নিজেদের নতুন ঘর সাজিয়েছে নন্দিনী। যেহেতু রাজীবের চাকরি কলকাতাতেই, তাই নন্দিনীকে একান্নবর্তী পরিবার ছেড়ে কলকাতার এই বহুতল ফ্ল্যাটেই নিজেকে মানাতে হবে। ফুলশয্যার পর থেকে এই 14 দিনের মাথায় তারা কলকাতা এলো। এই ফ্ল্যাটটা অবশ্য রাজীবের অনেক আগে থেকেই কেনা। এখানে নন্দিনী আর রাজীব একসাথে অনেকটা সময় কাটাতো বিয়ের আগেও। আজ রাতে রান্না করলো না নন্দিনী। পাশের হোটেল থেকে খাবার আনিয়ে খেয়ে নিল দুজনে। সেই ফুলশয্যার দিনের পর থেকে রাজীবের সাথে এখনও অবধি ভালো করে কথা বলে না নন্দিনী। আগে রাজীবের কাছে সেই দাগের কারণ জানতে চায় সে।
আর 14 দিন পর সেই দাগ আর নেই রাজীবের শরীরে, কিন্তু নন্দিনীর মন থেকে সেই দাগ এখনো মেটেনি। অনেক রাত অবধি রাজীব বোঝানোর চেষ্টা করলো নন্দিনীকে, কিন্তু যখন সে বুঝল না, তখন রাজীব রেগে গিয়ে ব্যালকানিতে চলে গেল। ব্যালকানির একটা কাঠের চেয়ারে বসে সিগারেট খেতে খেতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল রাজীব। হঠাৎ তার শরীরে কিছু একটা অস্বস্তি হওয়ায় ঘুমটা ভেঙে গেল তার। শরীরটা কেমন যেন আনচান করছে, মনে হচ্ছে শরীরের ভেতর কিছু একটা নড়াচড়া করছে। ব্যালকানি থেকেই ঘড়ির দিকে তাকালো রাজীব। ঘড়িতে তখন রাত 1:06। ডাইনিংয়ে এসে জলের বোতলটা নিয়ে ঢকঢক করে 1 বোতল জল খেয়ে নিল রাজীব। তারপর বেডরুমে উঁকি মেরে দেখল নন্দিনী বেঘোরে ঘুমোচ্ছে। পূর্ণিমার চাঁদ তখন মাথার উপরে। ব্যালকানি থেকে চাঁদটাকে দেখে যেন এক রূপোর গোলক বলে মনে হচ্ছে। চাঁদটার দিকে তাকালো রাজীব, আর সঙ্গে সঙ্গে ওর মনে হলো ওর শরীরের ভেতর থেকে যেন কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। পেটের ভেতরটা কেউ যেন তার তীক্ষ্ণ নখ দিয়ে আঁচড়াচ্ছে, গলার কাছটা বুজে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। মাথাটা ভীষণ ভারী লাগছে, হাত পাগুলো কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ব্যালকানি থেকে বেরিয়ে ডাইনিংয়ে এলো রাজীব। নন্দিনীকে ডাকতে হবে, কিছু একটা হচ্ছে ওর, সেরকম হলে হাসপাতালে নিয়ে যেতে হবে এখন। কিন্তু হায়, ডাইনিংয়ে পা দিতেই নিচে পড়ে গেল রাজীব। তার চোখের সামনে ভেসে এলো গাঢ় অন্ধকার। পরদিন সকালে একটা জটলা দেখে নিচে গেল নন্দিনী। তাদের বিল্ডিংয়ের নিচে জড়ো হয়েছে কিছু মানুষ, কোনো একটা জিনিসকে ঘিরে দাঁড়িয়ে আছে তারা। নন্দিনী তাদের সাইড করে সামনে যেতেই তার গা গুলিয়ে এলো। সামনে একটা কুকুরের দেহ পড়ে আছে। দেহ মানে তার শরীরের অর্ধেক অংশ যেন কেউ খুবলে খেয়েছে। বাকিটা খাবার সময় না পেয়ে চলে গেছে। বমি করে ফেলল নন্দিনী। পাশে দাঁড়ানো একটি মহিলা তাকে দেখে বলল, ইস, আপনি নিজের ঘরে যান, যা তা অবস্থা একেবারে। কিসে যে এভাবে খেয়েছে আমাদের ভুলুটাকে। নন্দিনী ওপরে এসে বাথরুমে গিয়ে ভালো করে বমি করল। রাজীব তখনও লেপের তলায় শুয়ে আছে। রাজীবের দিকে একবার তাকালো নন্দিনী, তারপর ব্যালকানিতে গেল। ব্যালকানিতে পা রাখতেই অবাক হলো সে। গতকাল রাতে যে পোশাক রাজীব পরেছিল সেটা ব্যালকানিতে পড়ে রয়েছে। মনে মনে হাসল নন্দিনী। গর্ধবটা কি তাহলে কাল রাতে কাম সামলাতে না পেরে উলঙ্গ হয়ে শুয়েছে? লিকার চা ফুটিয়ে আবার ব্যালকানিতে এসে বসল নন্দিনী। ঠিক তখনই রাজীব উঠে এলো। নন্দিনী রাজীবকে দেখে খানিক অবাক হলো। এখন রাজীবের পরনে অন্য পোশাক, কিন্তু কাল রাতে সে যখন রাজীবকে দেখেছিল সেই ব্যালকানিতে পড়ে থাকা পোশাকটাই পরেছিল। রাজীবের দিকে বক্র দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, রাতে শুতে গেলেও পোশাক বদলাতে হয় বুঝি? রাজীব নিজের পরনের পোশাকের দিকে তাকিয়ে খানিকটা অবাক হলো। তাই তো, সে যে পোশাকটা রাতে পরেছিল সেটা তো এটা নয়। ব্যালকানিতে পড়ে থাকা সেই পোশাকের দিকে নজর গেল রাজীবের। সে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, জানি না, মনে নেই কখন যে চেঞ্জ করলাম। তারপর নন্দিনীর হাতটা ধরে বলল, আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস। এবার নন্দিনী আরও অবাক হল। রাজীবের দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, মানে কিসের জন্য থ্যাঙ্কস? রাজীব নিজের জামার বোতামটা খুলে নন্দিনীর দিকে তাকিয়ে বলল, এই জন্য। রাজীবের দিকে তাকাতেই নন্দিনীর হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। সেই অবিকল সেই রকম কাটা ছেঁড়ার দাগ রাজীবের শরীরে, যেটা কিনা ফুলশয্যার পরের দিন নন্দিনী দেখেছিল। নন্দিনী আঁতকে উঠে বলল, কিন্তু এর দাগ তো আমি করিনি রাজীব। রাজীব ভ্রু কুঁচকে এবার বলল, এই নন্দিনী, প্রতিবার এই মিথ্যে কথা কিন্তু আমার ভাল লাগে না। নন্দিনী দৃঢ় কণ্ঠে বলল, আমি করিনি রাজীব এই দাগ। আর তাছাড়া তোমার জামা কাপড় এখানে খোলা ছিল। ব্যাপারটা কি রাজীব? রাজীব একটু রাগত স্বরে বলল, আমাকে খুব বোকা বলে মনে হয়, তাই না তোমার? হ্যাঁ, গ্রামে আমি মদ খেয়েছিলাম, তাই তোমার কথার উত্তর আমি দিইনি। কিন্তু গতকাল
গতকাল না আমি কোথাও গিয়েছি, না আমি মদ খেয়েছি। তাহলে নন্দিনী মনে করার চেষ্টা করলো কাল রাতে সত্যি সত্যি রাজীব কোথাও যায়নি, মদ খায়নি। আর তাছাড়া সে থাকাকালীন এত রাতে এই ফ্ল্যাটে আসবেই বা কে? নন্দিনী ভয়ার্ত কণ্ঠে রাজীবকে বলল, তোমার কিছু মনে পড়ছে না? রাজীব মাথায় জোর দিল, তারপর বলল, হ্যাঁ, কিছুটা মনে আছে। আমি ওই ব্যালকনিতে সিগারেট খেতে এসে ঘুমিয়ে পড়েছিলাম চেয়ারে। তারপর আমার শরীরে খুব অস্বস্তি হচ্ছিল, মাথাও প্রচণ্ড যন্ত্রণা করছিল। কিন্তু রাজীব চুপ করে গেল। নন্দিনী ব্যস্তভাবে বলল, কিন্তু কি রাজীব? রাজীব শান্ত স্বরে বলল, তারপর ব্যালকনি থেকে বিছানায় যাওয়ার সময়টুকু আমার তেমন একটা মনে নেই নন্দিনী। মানে বিশ্বাস করো, বিলিভ মি, মানে তোমার দিব্যি কেটে বলছি, আমার সত্যি কিছু মনে নেই। মানে ওখান থেকে আমি এখানে কি করে এলাম। নন্দিনী রাজীবের দিকে তাকালো, নিজে থেকেই তার জামাটা ধীরে ধীরে খুলে দিল। আর তারপর ওর চোখ জোড়া দাঁড়িয়ে গেল রাজীবের শরীরে। রাজীবের সারা শরীর জুড়ে অজস্র কাটা ছেঁড়ার দাগ, যেগুলোতে এখনো অবধি লেগে রয়েছে কাঁচা রক্ত। নন্দিনী রাজীবের দিকে তাকালো, ভয়ার্ত কণ্ঠে বলল, সামথিং ওয়াজ রং রাজীব, কিছু একটা ভুল হচ্ছে কোথাও। বিনায়ক পণ্ডিতের বাড়িতে এসে পৌঁছলেন ত্রিলোক নারায়ণ চক্রবর্তী এবং বন্দনা দেবী। তাদেরকে দেখে বিনায়ক পণ্ডিত খুবই ব্যস্ত হয়ে উঠলেন। এই প্রথম তার বাড়িতে এসেছেন গ্রামের জমিদার মশাই। কোথায় বসতে দেবেন সেটাই ভেবে পেলেন না। বন্দনা দেবী বললেন, আরে ঠাকুরমশাই, আপনি অত ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি। বিনায়ক পণ্ডিত হাত জোড় করে দাঁড়ালেন জমিদার বাবুর সামনে। তার স্ত্রীও এসে ততক্ষণে হাত জোড় করে দাঁড়িয়েছে ওদের দুজনের সামনে। পণ্ডিত মশাই হাত জোড় করে বিনম্র হয়ে বললেন, ওহ, কি সৌভাগ্য আমার, গরিবের এই কুটিরে আপনাদের পায়ের ধুলো পড়েছে। বন্দনা দেবী বললেন, ও সব ছাড়ুন ঠাকুরমশাই, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ততক্ষণে দুটো কাঠের তৈরি মোড়া এনে উঠোনে রেখেছেন পণ্ডিত মশাইয়ের স্ত্রী। পণ্ডিত মশাই করজোড়ে বললেন, আগে বসুন মা ঠাকুরন, বসুন জমিদার বাবু। ত্রিলোকবাবু ও বন্দনা দেবী বসলেন মোড়ার ওপর। তারপর বন্দনা দেবী বললেন, ঠাকুরমশাই, সে আবার ফিরে এসেছে। পণ্ডিত মশাই একটুও অবাক হলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে বললেন, আমি জানি সে ফিরে এসেছে। বন্দনা দেবী অবাক হয়ে বললেন, আপনি জানেন মানে? পণ্ডিত মশাই বললেন, আপনাদের দারোয়ান রাম সিংয়ের তার হাতে মৃত্যু হয়েছে মা ঠাকুরন। সেদিন রাতে যদিও আমি তাকে দেখিনি, তবুও তার অস্তিত্ব আমি অনুভব করেছি। ত্রিলোকবাবু পণ্ডিত মশাইয়ের কাছে হাত জোড় করে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার ইশারার কথা পণ্ডিত মশাই বোঝেন না। তাই বন্দনা দেবীর দিকে তাকালেন। বন্দনা দেবী বললেন, এর একটা বিহিত তো করতে হবে ঠাকুরমশাই। আপনি পারবেন এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে। দয়া করে কিছু একটা উপায় বার করুন আপনি, আমার সংসারটাকে আপনি বাঁচান। পণ্ডিত মশাই একটু ভেবে বললেন, আমায় একটু সময় দিন মা ঠাকুরন, আমি দেখছি কি করা যায়। কিন্তু ছোট কর্তা এখন কোথায়? সে আর তার বউ তো গতকালই কলকাতা চলে গেছে, কিন্তু সেখানে গিয়ে যে কি হয়েছে আমি তা জানি না। কাল ভরা পূর্ণিমা ছিল মা ঠাকুরন, একবার ফোন করে দেখুন না তারা দুজনে ঠিক আছে কিনা। আমি তো মোবাইল ব্যবহার করি না ঠাকুরমশাই, আমি বরং বাড়ি গিয়ে ওদের ফোন করব। আপনি দুপুরের দিকে একবার জমিদার বাড়িতে আসুন, তখন বসে কথা বলা যাবে ওখানেই। পণ্ডিত মশাই আর চোখে তাকালেন জমিদার ত্রিলোক নারায়ণের দিকে। তারপর হাত জোড় করে বললেন, আমি ও বাড়িতে আজ এতগুলো বছর পা রাখিনি মা ঠাকুরন, আজও রাখবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। বন্দনা দেবী করজোড়ে আবেদন করলেন ঠাকুরমশাইয়ের কাছে। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। ও বাড়িতে আপনার আসাটা ভীষণ জরুরি। পণ্ডিত মশাই তবুও দুপাশে মাথা নাড়লেন, বললেন,
না মা ঠাকুরন, আমায় ক্ষমা করবেন। ওই ভিটেতে আমি পা রাখতে পারবো না। আজ আপনাদের এই বিপদের জন্য আর জমিদার বাবুর এই অবস্থার জন্য কিছুটা হলেও আমিও দায়ী। কোন মুখে গিয়ে দাঁড়াবো ওই ভিটেতে, বলতে পারেন? জমিদার ত্রিলোকনারায়ণ ইশারা করলেন বন্দনা দেবীকে। তিনি পণ্ডিত মশাইকে বললেন, ও সব ভুলে যান ঠাকুরমশাই। আপনি আজ দুপুরে আসবেন জমিদার বাড়িতে। এই বিপদের হাত থেকে আপনাকেই মুক্তি দিতে হবে আমাদের। দুপুরের পর জমিদার বাড়িতে এসেছিলেন বিনায়ক পণ্ডিত। আজ 22টা বছর পর এই ভিটেতে পা রেখেছেন তিনি। কারণ 22 বছর আগের একটা রাত তার মনে গেঁথে বসে আছে। সেই রাতের কথা স্বপ্নেও ভুলতে পারেন না পণ্ডিত মশাই। স্বপ্নেও সেই রাতের সেই ভয়াবহতা, তাদের করা সেই ভুলগুলো তাকে তাড়া করে বেড়ায়, ঘুমোতে দেয় না রাতের পর রাত। পণ্ডিত মশাইকে দেখে খুব খুশি হলেন বন্দনা দেবী। তিনি পণ্ডিত মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, আপনার পায়ের ধুলো এই বাড়িতে আজ 22টা বছর পর পড়ল ঠাকুরমশাই। এবার আমার বাড়ির সব বিপদ কেটে যাবে। পণ্ডিত মশাই বন্দনা দেবীকে আশীর্বাদ করে বললেন, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। রাজীবকে ফোন করেছিলে? প্রশ্নটা শুনেই বন্দনা দেবীর মুখটা শুকিয়ে গেল। তিনি বললেন, হ্যাঁ, করেছিলাম। নন্দিনী মানে বৌমা বলল আজ সকালেও রাজীবের সারা শরীর জুড়ে সেই কাটা ছেঁড়ার দাগ দেখতে পেয়েছে সে। পণ্ডিত মশাই মাথায় হাত দিয়ে বললেন, হা ভগবান, কি যে হবে ছেলেটার। পরক্ষণেই নিজেকে দোষারোপ করে বললেন, সবটাই আমার ভুল মা ঠাকুরন, সবটাই আমার ভুল। এইভাবে হিতে বিপরীত হবে আমিও ঠিক বুঝতে পারিনি। বন্দনা দেবী বললেন, সেসব ভেবে আর লাভ কি ঠাকুরমশাই? এখন এর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বের করতে হবে আপনাকে। না হলে আমার ছেলেটা আর বাঁচবে না ঠাকুরমশাই। ওকে যে বাঁচাতেই হবে। আর যাই হোক, এতে যে ওর কোনো দোষ ছিল না তা তো আপনিও জানেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই বললেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। রাজীবের ক্ষতে মলম লাগাতে লাগাতে প্রশ্ন করল নন্দিনী। আচ্ছা, সত্যি তোমার কিচ্ছু মনে নেই? রাজীব বিরক্তির স্বরে বলল, আরে কতবার বলবো তোমায়, আমার সত্যিই কিছু মনে নেই। এটা কি করে সম্ভব রাজীব? তোমার শরীরে এত দাগ আর তোমারই মনে নেই? আর এই দাগগুলো দেখে মনে হচ্ছে তুমি কোনো জঙ্গলে ঢুকেছিলে, অথবা কোনো পশু তোমাকে বাগে পেয়ে আঁচড়ে দিয়েছে। রাজীব নন্দিনীর হাত দুটো ধরে বলল, বিশ্বাস করো নন্দিনী, প্লিজ, আমি কিচ্ছু জানি না। এর ঠিক 14 দিন পরে রাজীব একদিনের জন্য গ্রামে গেল। ত্রিলোকনারায়ণের শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না। চিন্তায় চিন্তায় লোকটা কেমন যেন শুকিয়ে গেছে। আর তাছাড়া বন্দনা দেবী ফোন করেছিলেন রাজীবকে। বাড়িতে কিছু একটা পুজোর আয়োজন করেছেন তিনি, সেখানে রাজীবের থাকাটা আবশ্যক। নন্দিনীও রাজীবের সাথে যাওয়ার জন্য জেদ ধরেছিল বটে, তবে এই বিয়ের ছুটি নেওয়ার পরেই আরও 2 দিনের ছুটি ওর অফিস অ্যাকসেপ্ট করেনি। অগত্যা বুকে পাথর রেখে মেয়েটা রয়ে গেল একা কলকাতায়। আজ অমাবস্যা। পণ্ডিত মশাই পুজোর নির্ঘণ্ট ঠিক করেছেন ঠিক সন্ধে 7:06। ত্রিলোকনারায়ণ গেরুয়া ধুতি পরে পুজোতে বসেছেন। জমিদার বাড়ির মা কালীর মন্দিরের বাইরে হচ্ছে পুজোটা। হোমকুণ্ডের চারপাশে 4টে হাড় রাখা আছে। রাজীব এসে যখন আসনে বসল তখন ওর চোখ গেল সেই হাড়গুলোর দিকে। ও পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এসব কিসের হার ঠাকুরমশাই? ঠাকুরমশাই রাজীবের দিকে তাকিয়ে বলল, তুমি জেনে কি করবে বাবা? রাজীব মুচকি হেসে বলল, না, কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, মানুষের নয় তো? হতেও পারে, কিন্তু এইভাবে মানুষের হার নিয়ে এইসব করা তো ইলিগাল ঠাকুরমশাই। পণ্ডিত মশাই হাসলেন, বললেন, এই পৃথিবীতে লিগ্যালের বাইরেও অনেক কিছু থাকে বাবা। যাক সেসব কথা, এখন থাক, পুজোতে মন দাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো বাবা, পুজো চলাকালীন যতই যা কিছু হয়ে যাক, নিজের আসন ছেড়ে উঠবে না কেউ।
নিজের আসন ছাড়লে কিন্তু বড় বিপদ হয়ে যাবে বাবা। দয়া করে আমার এই কথাটার অমান্য করো না তোমরা। রাজীব উপর নিচে মাথা নেড়ে সম্মতি জানালো। সে আসলে ঠিক বুঝে উঠতে পারল না এই পুজো আসলে কার উদ্দেশ্যে করা হচ্ছে, ঠিক কোন ঠাকুরের পুজো তাও ঠিক বোঝা গেল না। পুজো শুরু হলো কিছুক্ষণ পর। রাজীব এক মনে সেই হোমকুণ্ডের আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে রয়েছে। রাত বাড়ছে, সাথে বাড়ছে ত্রিলোকবাবু, বন্দনা দেবী আর বিনায়ক পণ্ডিতের মনের ভয়। কিছুক্ষণ মন্ত্র আউড়ে পণ্ডিত মশাই তাকালেন ত্রিলোক নারায়ণের দিকে। আলতো স্বরে বললেন, আপনি তৈরি তো জমিদার মশাই? জমিদার ত্রিলোক নারায়ণ চক্রবর্তী মাথা নেড়ে সম্মতি জানালেন। পণ্ডিত মশাই পাশে রাখা একটা খড়গ হাতে তুলে নিলেন। তারপর সেই খড়গ দিলেন জমিদার মশাইয়ের হাতে। রাজীবের মনে ভয়ের সঞ্চার হলো। সে মনে মনে ভাবল, কি করতে চাইছে এরা? বলি টলি দেবে নাকি? কিন্তু কাকে? ঠিক তখনই হঠাৎ করে জমিদার বাবু নিজের বুকে চালিয়ে দিলেন সেই খড়গটা। বুকের ডান পাশটা কিছুটা কেটে কাঁচা রক্ত বেরিয়ে এলো। জমিদার বাবু নিজের রক্ত ভালো করে খড়গের ধারের অংশটায় মাখিয়ে নিলেন। রক্ত দেখে রাজীবের মাথাটা যেন ঘুরে গেল। বাপের রক্ত কোনো সন্তানের জন্যই হয়তো অভিপ্রেত নয়। রাজীব নিজের আসন ছেড়ে উঠে রুমালটা বের করে জমিদারের বুকে চেপে ধরল। আর ঠিক তখনই রে রে করে উঠলেন পণ্ডিত মশাই। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন তিনি, সর্বনাশ! আমার সর্বনাশ হলো গো! আমার সর্বনাশ হলো! জমিদার ত্রিলোক নারায়ণ চক্রবর্তী মাথায় হাত দিয়ে হা হুতাশ করতে লাগলেন। রাজীব কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় চারপাশটা কেঁপে উঠল এক বিশ্রী হাসির শব্দে। খোনা স্বরের সেই হাসি যে কোনো বীরপুরুষেরও অন্তরাত্মা কাঁপিয়ে দিতে সমর্থ। হি হি করে সেই বিকট হাসিতে ছেয়ে গেল জমিদার বাড়ির মন্দির চত্বর। পণ্ডিত মশাই চোখ বন্ধ করে মন্ত্র আওড়াতে লাগলেন। জমিদার বাবু হাত জোর করে হোমকুণ্ডের দিকে তাকিয়ে রইলেন। মিনিট দুই পর পণ্ডিত মশাই রাজীবকে বললেন, দ্রুত নিজের জায়গায় পুনরায় বসে যাও রাজীব। রাজীব এতক্ষণ দাঁড়িয়েছিল। আসলে ঘটনাগুলো এত হঠাৎ করে ঘটে গেল যে ও কিছু ঠাউর করতে পারছিল না। পণ্ডিত মশাইয়ের কথা মতো নিজের আসনে বসতে গেল রাজীব, কিন্তু পারল না। ছিটকে হাত পাঁচেক দূরে গিয়ে পড়ল সে। অবাক হয়ে তাকিয়ে রইল সে তার আসনটার দিকে। তার মনে হলো তাকে কেউ যেন এক ধাক্কায় ছিটকে ফেলে দিল, সেই আসনটাতে বসতে দেবে না বলে। এদিকে পণ্ডিত মশাই তখন ভয়ার্ত কণ্ঠে বলছেন, এ কি করলে বাবা রাজীব? আবার একই ভুল করলে? জমিদার বাবু, রাজীবের আসনে আবার তিনি বসে গেছেন। আবার বসেছেন তিনি। আবার সেই একই ভুল। হা ভগবান! কেঁদে উঠলেন বন্দনা দেবী। রাজীবকে গিয়ে জড়িয়ে ধরলেন তিনি। চিৎকার করে বলতে থাকলেন, আবার সে ছেলেবেলাকার ভুলটা কেন করলি বাবা? তোর সেই ভুলের খেসারত এখনো তোকে দিয়ে যেতে হচ্ছে। আবার একই ভুল করলি। এবার যে কি হবে ভগবানই জানে। এসব কথার কিছুই বুঝতে পারছে না রাজীব। তার কেবল চিন্তা, ওকে ওভাবে ধাক্কাটা দিল কে? ঠিক সেই সময় বিনায়ক পণ্ডিত চিৎকার করে উঠলেন, জমিদার বাবু, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে এত অন্ধকার কখন হলো? কে নিয়ে এলো আমার চোখের সামনে এত অন্ধকার? জমিদার বাবু! হাউ হাউ করে কেঁদে ফেললেন বিনায়ক পণ্ডিত। এদিক থেকে বন্দনা দেবী বললেন, শেষবারের পুজোতে একজনের জীব নিলেন তিনি, আর এবারের পুজোতে একজনের চোখ। মন্দিরের দিকে তাকিয়ে হাত জোড় করে কাকুতির স্বরে তিনি বললেন, মা গো, মা, এ তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? কেন আমাদের সাথে এসব করছো তুমি? কেন কেন? এই অভিশাপ কি কোনো দিনও যাবে না আমাদের বাড়ি থেকে? মা গো, মা। রাজীব আরও অবাক হলো। কিসের অভিশাপ? পণ্ডিত মশাই হঠাৎ করে অন্ধই বা হলো কি করে? কি সব হচ্ছে তাদের সাথে? এসব কেন?
সে কিছু একটা জিজ্ঞেস করতে গেল বন্দনা দেবীকে, আর ঠিক তখনই দূরে কোথাও ডেকে উঠল একদল শিয়াল। শুরু হলো তার 15 দিন আগেকার সেই অস্বস্তি। বন্দনাকে জড়িয়ে ধরল রাজীব, ভয়ার্ত কণ্ঠে বলল, মা, আমার আমার আবার তেমন হচ্ছে মা। ভীষণ আশ্রয় মা আমার পেটের ভিতরে। মা, মা আমাকে বাঁচাও মা। মা বাঁচাও, আমাকে বাঁচাও। বন্দনা দেবী রাজীবকে আরও আঁকড়ে ধরলেন। রাজীব ছটফট করতে লাগলো মাকে জড়িয়ে ধরে। তার মনে হলো তার পেটের ভেতর থেকে কেউ যেন তাকে আঁচড়ে কামড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। ওদিক থেকে ছুটে এলেন জমিদার ত্রিলোক নারায়ণ। নিজের স্ত্রীর বাহুডোর থেকে ছেলেকে ছাড়াতে চেষ্টা করলেন তিনি, আর ইশারায় বলতে লাগলেন, ওকে ছেড়ে দাও বন্দনা, ছেড়ে দাও ওকে, ও মেরে ফেলবে তোমাকে, ও আমাদের রাজীব না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বন্দনা, ছেড়ে দাও। বন্দনা দেবী নিজের সন্তানকে এই কষ্টের মধ্যে ছাড়তে রাজি হলেন না। তিনি আরও আঁকড়ে ধরলেন ছেলেকে। বাবার এই ইশারা দেখে বাবার দিকে তাকালো রাজীব। তারপর এক ধাক্কায় মাকে দূরে সরিয়ে দিল সে। বন্দনা দেবী ছিটকে গিয়ে পড়লেন মায়ের মন্দিরের সিঁড়িতে। আর ঠিক তখনই সেখানে থাকা দুটো মানুষের চোখ আটকে গেল রাজীবের অবস্থা দেখে। ছটফট করতে করতে নিজেই নিজের জামা প্যান্ট খুলে ফেলল রাজীব। তার শরীরে এখন আর একটা সুতো নেই। প্রথমে ধীরে ধীরে তার শরীর ভর্তি হলো হালকা বাদামি রঙের লোমে। তারপর তার মুখটা ধীরে ধীরে পরিবর্তিত হলো একটা শিয়ালের মুখের আদলে। হাত পায়ের নখ বেড়ে উঠল, মুখের দাঁতগুলো ধারালো বড় আকার ধারণ করে সেই আগুনের আলোয় চকচক করতে লাগলো। নিজের ছেলের এই অবস্থা দেখে মূর্ছা গেলেন বন্দনা দেবী। জমিদার ত্রিলোক নারায়ণ দৌড়ে গিয়ে উঠলেন মা কালীর মন্দিরের বারান্দায়। আগুনের পাশে বসে চিৎকার করতে লাগলেন পণ্ডিত মশাই, জমিদার বাবু, আমাকে বাঁচান, আমাকে নিয়ে যান মায়ের মন্দিরের ভেতরে, আমাকে বাঁচান জমিদার বাবু, আমাকে বাঁচান। কিন্তু জমিদার বাবু ভয়ে মন্দিরের বাইরে পা রাখতে পারলেন না। মিনিট দুই এদিক ওদিক তাকিয়ে সেই অর্ধেক শেয়াল আর অর্ধেক মানুষ প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল পণ্ডিত মশাইয়ের ওপর। নিজের ছুঁচালো মুখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল বিনায়ক পণ্ডিতের দেহ। কাঁচা তাজা রক্ত চেটে চেটে খেতে লাগলো সেই প্রাণীটা। আর সবটা মন্দিরের বারান্দায় বসে দেখেও কিচ্ছু করতে পারলেন না জমিদার ত্রিলোক নারায়ণ চক্রবর্তী। একসময় পণ্ডিত মশাইয়ের দেহটা ছটফট করা বন্ধ করে দিলে প্রাণীটা ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। পরদিন সকালে বিনায়ক পণ্ডিতের দেহটা উদ্ধার করল পুলিশ। জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে যেহেতু বডিটা পাওয়া গিয়েছিল, তাই কিছু সামান্য জিজ্ঞাসাবাদও করা হলো জমিদার ত্রিলোক নারায়ণ চক্রবর্তীকে। পুলিশের সবথেকে আশ্চর্য ব্যাপার লাগলো যে পণ্ডিত মশাইয়ের চোখ দুটো ছিল না। চোখের জায়গায় কেবল একজোড়া গর্ত ছিল। দেখে মনে হয় কেউ যেন পণ্ডিত মশাইয়ের চোখ দুটো উপড়ে নিয়ে চলে গেছে। গভীর রাতের দিকে বাড়ি ফিরেছিল রাজীব। মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল অনেকক্ষণ। বন্দনা দেবী তার শরীর জুড়ে সেই কাটা ছেঁড়ার দাগ দেখে কেঁদে উঠেছিলেন। গতকাল দেলোয়ারকেও ছুটি দিয়েছিলেন জমিদারবাবু। বড় ছেলে শশাঙ্ক এবং তার স্ত্রীকেও বারণ করেছিলেন বাড়ির বাইরে বেরোতে। তাই বিনায়ক পণ্ডিতের দেহটা সেখানেই পড়েছিল। ভোর 4টে নাগাদ রাজীবকে জমিদারবাবু ইশারায় বলেছিলেন, তুমি এক্ষুনি পেছনের দরজা দিয়ে কলকাতায় চলে যাও, আর তুমি এখানে এসেছিলে সে কথা যেন কেউ না জানে। রাজীব অবাক হয়ে বলেছিল, কিন্তু কেন বাবা? আর তাছাড়া আমার এখানে আসার কথা তো নন্দিনী জানে। বৌমাকে বলে দিও সে যেন কাউকে না বলে কাল রাতে তুমি এখানে এসেছিলে। কাউকে কথা বললে খুব বিপদ হয়ে যাবে বাবা। রাজীব শুকনো মুখে বন্দনা দেবীর দিকে তাকিয়ে বলেছিল, জানো মা, আমার কেমন জানি মনে হচ্ছে আমি যখন আসনে বসতে গেলাম তখন আমাকে কেউ যেন একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। ব্যাস, আর কিছু তেমন একটা মনে নেই। কি হয়েছিল মা সেই রাতে? বন্দনা দেবী রাজীবের মাথায় হাত বুলিয়ে বলেন, কিচ্ছু হয়নি বাবা, তুই বরং শহরে চলে যা আর সাবধানে থাকিস। নন্দিনীকেও বলিস সাবধানে থাকতে। বাবা মায়ের কথা মতো একেবারে ভোরবেলাতেই জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল রাজীব। সেই ঘটনার পর থেকে কেটে গেছে আরও 14 দিন। আজ আবার পূর্ণিমা। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে।
গ্রামের বাড়ি থেকে ফেরার পর থেকেই রাজীবটা কেমন যেন গুম মেরে গেছে। এখন সে নন্দিনীর সাথে ভালোভাবে কথাও বলে না, নন্দিনীর পাশে শুয়ে না পর্যন্ত, যেন ভয় পায় নন্দিনীকে ছুঁতে। নন্দিনী অনেকবার চেষ্টা করেছে রাজীবকে কাছে পাওয়ার, কিন্তু সে যতবারই রাজীবকে ছোঁয়ার চেষ্টা করেছে ততবারই রাজীব এক প্রকার যেন আঁতকে উঠেছে। আর আজ তো আরও বাড়াবাড়ি করছে রাজীব। সকাল থেকে নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছে। নন্দিনী অনেকবার বলা সত্ত্বেও ঘরের দরজা খোলেনি রাজীব, কেবল বলেছে, আজকের দিনটা আমায় একা থাকতে দাও নন্দিনী। নন্দিনী অনেকবার কারণ জিজ্ঞেস করেছে ওকে, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। শেষমেশ নন্দিনী এসে শুয়ে পড়েছে নিজের ঘরে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল নন্দিনী। পাশের ঘর থেকে কিছু একটা ভাঙার শব্দ পেয়ে ঘুমটা হঠাৎ ভেঙে গেল ওর। বিছানায় উঠে বসল সে। মোবাইলে দেখল রাত 1:06। খুব সন্তর্পণে নিজের ঘরের দরজাটা খুলে পাশের ঘরের দিকে এগোলো সে। ভেতর থেকে তখনও একটা অদ্ভুত গোঙানির আওয়াজ আসছে। পাশের ঘরের দরজাটা বন্ধ, ভেতর থেকে লক। সেই সকাল থেকেই রাজীব দরজাটা লক করে বসে আছে, কিন্তু ভেতরে এত গোঙানির শব্দ কেন? তাহলে কি রাজীবের কোনো বিপদ হয়েছে? ও কি কিছু করেছে? কিন্তু কেন? জোরে জোরে দরজা ধাক্কা দিল নন্দিনী, চিৎকার করে বলল, দরজা খোলো রাজীব, কি হয়েছে তোমার? প্লিজ দরজাটা খোলো, লক্ষ্মীটি, দরজা খোলো। ভেতর থেকে অদ্ভুত আওয়াজ করে উত্তর দিল রাজীব, পালিয়ে যাও নন্দিনী, পালিয়ে যাও। নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করল, পালিয়ে যাব মানে? কি সব বলছো তুমি রাজীব? কেন পালাতে যাব আমি? আবার ভেতর থেকে কিছু একটা ভাঙার শব্দ এলো। রাজীব আবার চিৎকার করলো ভেতর থেকে, নন্দিনী প্লিজ পালিয়ে যাও এখান থেকে, ফর গডস সেক প্লিজ। নন্দিনী পালিয়ে যাও। নন্দিনী ভয় পেল, খুব বেশি পরিমাণে ভয় পেল। তারপর কিছু একটা ভেবে পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে সেই মুহূর্তেই শিবানীকে ফোন করল। এত রাতে নন্দিনীর ফোন পেয়ে প্রথমেই একটা সন্দেহ জন্মালো শিবানীর মনে। ফোনটা রিসিভ করেই সে বলল, কিরে নন্দিনী, এত রাতে সব ঠিক আছে তো? নন্দিনী কাঁদতে কাঁদতে বলল, কিছু ঠিক নেই দিদি। রাজীব পাশের ঘরে নিজেকে বন্দি করে রেখেছে। আজব সব আওয়াজ আসছে ওই ঘর থেকে। রাজীব আমাকে নিজেকে লুকিয়ে রাখতে বলছে দিদি, পালাতে বলছে। আমি আমি কিছু বুঝতে পারছি না দিদি, কি করব? শিবানী ফোনটা নিয়ে সোজা গেল তার শাশুড়ি মায়ের ঘরে। জোরে জোরে দরজায় কড়াঘাত করল সে। বন্দনা দেবী দরজা খুললে শিবানী বলল, আপনাদের একটা ভুলের শাস্তি আজ যেন নন্দিনী না পায় মা। বন্দনা দেবী অবাক হয়ে বললেন, কি হয়েছে বৌমা? কি হয়েছে নন্দিনীর? শিবানী বলল, রাজীব সকাল থেকে নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছে এবং সে এখন তার অভিশপ্ত রূপে ফিরে আসছে। নন্দিনী সেখানে একা মা। কি হতে পারে আপনি তো তা জানেন, বলুন। এই সব কথা ফোনে নন্দিনীর কানে পৌঁছচ্ছে। শিবানী ফোনটা শাশুড়ি মায়ের হাতে দিয়ে বলল, নিন মা, এবার ওকে বাঁচান। বন্দনা দেবী ফোনটা নিয়ে বলল, নন্দিনী, মা আমার। কথার মাঝখানেই নন্দিনী বলল, এসব কি মা? আপনারা কি লুকিয়েছেন আমার থেকে? রাজীব কি লুকিয়েছে আমার থেকে? বন্দনা দেবী কেঁদে ফেললেন। কান্নাযুক্ত স্বরে তিনি বললেন, রাজীব কিছুই লুকায়নি মা, আমরা লুকিয়েছি। তোর থেকেও, রাজীবের থেকেও। ওর কোনো দোষ নেই এতে রে মা। নন্দিনী বলল, এখন আমি কি করব মা, আমাকে বলুন। বন্দনা দেবী বললেন, তুই ও বাড়ি থেকে পালা মা, পালিয়ে যা। রাজীব এখন আর তোর স্বামী বা আমার ছেলে কিছুই থাকবে না। ও এখন কেবল একটা দানবে পরিণত হবে, যার কাছে মায়া মমতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পালা মা, পালিয়ে যা তুই, যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যা। ফোনটা কেটে দিল নন্দিনী। ততক্ষণে
ওই ঘরের আওয়াজটা বন্ধ হয়ে গেছে। ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে একবার বাইরে দেখে নিল সে। না, ডাইনিংয়ে রাজীব নেই। নন্দিনী পা টিপে টিপে বেরিয়ে এলো ঘর থেকে। তার একবার মনে হলো সে গিয়ে একবার ডাকে রাজীবকে, কিন্তু শাশুড়ি মায়ের বলা কথাটা মনে পড়ল তার। রাজীবের কাছে এখন মায়া মমতা বলে কিছুই নেই। এখনও আর মানুষ নয়, দানব। না চাইতেও রাজীবের ঘরের দরজার দিকে একবার তাকালো নন্দিনী, আর সেদিকে তাকিয়েই সে অবাক হয়ে গেল। পাশের ঘরের দরজাটা হাট করে খোলা। দৌড়ে ঘরে গেল সে। না, সেখানে রাজীব নেই। তারপর আবার দৌড়ে ডাইনিংয়ে এলো নন্দিনী। মেন দরজার দিকে তাকিয়ে দেখল সেটাও আর বন্ধ নেই। বুঝতে বাকি রইল না কিছুই নন্দিনীর। রাজীব ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেল সে? ধীরে ধীরে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো নন্দিনী। এদিক ওদিক তাকিয়ে দেখল, না, কোথাও রাজীব নেই। তার মনে হলো একবার নিচে গিয়ে দেখা দরকার, কিন্তু পরক্ষণেই তার মনে হলো নিজেকে বাঁচাতে হবে তাকে। তাকে জানতে হবে আসলে একটা মানুষ কি করে এমন দানবে পরিণত হতে পারে। ঠিক তখনই ওদের বিল্ডিংয়ের নিচে তারস্বরে কুকুরগুলো ডেকে উঠল। ছুটে ঘরে ঢুকে গেল নন্দিনী। মেন দরজাটা বন্ধ করে দিল সে। তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। কুকুরগুলো চিৎকার করছে নিচের একটা ঝোপের দিক থেকে। সেদিকে তাকিয়েই নন্দিনীর শিরদাঁড়া বেয়ে একটা চোরা স্রোত নেমে গেল। কি ওটা? মানুষের মতো দাঁড়িয়ে, অথচ মানুষ তো নয়। তার সারা শরীর লোমে ঢাকা, আর সব থেকে ভয়ানক ব্যাপার, তার মুখটা মানুষের নয়, শেয়ালের। না না, এ কিছুতেই রাজীব হতে পারে না। এরকম কোনো ব্যাপার এই আজকের ডিজিটাল যুগে তো সম্ভব নয়। এই কিছুক্ষণ আগে সে যে মানুষটাকে মানুষের মতো দেখেছে, হঠাৎ করে সে শিয়ালের মতো কি করে হয়ে যাবে? এ কখনোই সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল নন্দিনীর। ফোনটা রিসিভ করতে ওপার থেকে বন্দনা দেবী ব্যস্ত স্বরে বললেন, নন্দিনী মা আমার, তুই ঠিক আছিস তো মা? নন্দিনী শান্ত স্বরে বলল, হ্যাঁ মা, বেঁচে আছি। কিন্তু এসব কি মা? বন্দনা দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেটা কোথায় রে? জানি না। আমি যখন আমার রুম থেকে বেরোলাম তখন রাজীব ঘরে ছিল না। আমি রাজীবকে আর দেখলাম না মা। হাউ হাউ করে কেঁদে উঠলেন বন্দনা দেবী। নন্দিনী আবার প্রশ্ন করল, কিন্তু এ কি করে সম্ভব মা? কি এসব? আর রাজীবের সাথে কেন? বন্দনা দেবী ভয়ার্ত কণ্ঠে বললেন, এ অভিশাপ মা, এ অভিশাপ, এই বংশের অভিশাপ। আসলে কি জানিস তো, রাজীবের কোনো ভুল নেই এতে। ভুলটা আমাদেরই ওকে সবটা জানিয়ে দেওয়া উচিত ছিল। নন্দিনী চুপ করে রইল। বন্দনা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর যদি রাজীব ফেরে, তাহলে কালই ওকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আয় তোরা। আমার তোদেরকে অনেক কিছু বলবার আছে। ফোনটা কেটে দিল নন্দিনী। তারপর আবার ব্যালকনিতে গিয়ে সেই দিকে তাকালো যেদিকে সেই অদ্ভুত আকার প্রাণীটা ছিল, কিন্তু এখন আর সেখানে সে নেই। রাজীবের জন্য চিন্তা হলো নন্দিনীর। কেঁদে ফেলল সে। জমিদার বাড়ির বৈঠকখানায় বসে রয়েছে সবাই, জমিদার বাবু থেকে শুরু করে নন্দিনী পর্যন্ত। নন্দিনী আর রাজীব আজ খুব ভোরে বেরিয়ে পড়েছিল এখানে আসার জন্য। আজ গাড়িটা নন্দিনী চালিয়ে নিয়ে এসেছে। গতকাল রাত ৩টে নাগাদ রাজীব ফিরেছিল। ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে কলিং বেলটা টিপে দাঁড়িয়েছিল সে। নন্দিনী ভয়ে ভয়ে দরজা খুলতেই নন্দিনীকে জড়িয়ে ধরেছিল রাজীব। উলঙ্গ শরীরটায় কাটা ছেঁড়ার দাগ দেখে মায়া হয়েছিল নন্দিনীর। নন্দিনীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠেছিল ছেলেটা। কাঁদতে কাঁদতে বলেছিল, নন্দিনী, আমাকে বাঁচাও, ওকে বাঁচাও। নন্দিনীও আঁকড়ে জড়িয়ে ধরেছিল রাজীবের উলঙ্গ শরীরটা। আশ্বাস দেওয়ার স্বরে বলেছিল,
আমি আছি তো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না রাজীব, আমি আছি। বন্দনা দেবী হাত জোড় করে নন্দিনীর দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে তুই। আমি বারণ করেছিলাম রাজীবকে কিছু না বলতে। একজন মা হয়ে কি করে নিজের ছেলেকে বিনা সংসারে দেখতাম বলতো? আর তাছাড়া রাজীব তোকে খুব ভালোবাসতো, তাই আমিও আর না করতে পারিনি। আসলে ওর বিয়েটা দেওয়াই আমাদের উচিত হয়নি। আমরা ভেবেছিলাম সেই অভিশাপ বোধহয় আর ফিরে আসবে না, কিন্তু সে ফিরে এসেছে, ফিরে এসেছে, ফিরে এসেছে। কেঁদে ফেললেন বন্দনা দেবী। নন্দিনী তাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, কাঁদবেন না মা, আমাকে একটু খুলে বলবেন আসল ব্যাপারটা কি? পাশে রাজীব চুপ করে অপরাধীর মতো বসে আছে। বন্দনা দেবী কান্না থামিয়ে শুরু করলেন এক অভিশপ্ত ইতিহাস, চক্রবর্তী বাড়ির ইতিহাস। বন্দনা দেবী বললেন, আমার শ্বশুর মশাই ছিলেন একজন কামাখ্যা প্রসিদ্ধ সাধক। দশ মহাবিদ্যার সমস্ত দেবীর পুজোতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। তবে তিনি বেশিরভাগটাই দেবী ছিন্নমস্তার পুজো করতেন। শ্মশানে গিয়ে দেবী ছিন্নমস্তার পুজোর জন্য তিনি ডাকিনীদের ডাকতেন, আর তিনি সেই মন্ত্র দিয়ে গিয়েছিলেন তোমার শ্বশুর মশাইকে। তিনি শেষ যাওয়ার আগে বলে গিয়েছিলেন, দেবী ছিন্নমস্তার যজ্ঞের সময় তার পুজোতে বসা কোনো মানুষ যেন নিজের আসন ছেড়ে না ওঠে, আর যদি কোনো মানুষ এমন করে তাহলে সে শাপগ্রস্ত হবে, আর ডাকিনী তার আসনে এসে বসবে। তারপর হঠাৎ করে একদিন তিনি গায়েব হয়ে যান। সেদিনের পর থেকে আজ পর্যন্ত আর তাকে কেউ দেখেনি। এরপর তোমার বাবা সেই ছিন্নমস্তা পুজোর দায়িত্ব নেন। তিনি যদিও শ্মশানে বেশি যেতেন না, আমাদের মন্দিরের বাইরেই পুজো হতো মা ছিন্নমস্তার। তখন বোধহয় রাজীবের ওই 4 বছর বয়স হবে। একদিন তোমার বাবা প্রচুর পরিমাণে মদ খেয়ে পুজোতে বসলেন, সঙ্গে আমিও ছিলাম। আসলে তোমার বাবার তখন অহংকার চরম সীমায়। হ্যাঁ, উনিও তান্ত্রিক হিসেবে অনেক নাম করেছিলেন, কিন্তু অহংকার মা কালী কোনো দিনও সহ্য করেন না। সেই দিন তোমার বাবার সাথে পুজোয় হাত লাগিয়েছিলেন বিনায়ক পণ্ডিত। অনেক বারণ করার সত্ত্বেও নেশার খেয়ালে তোমার বাবা রাজীবকে সেই পুজোয় বসিয়ে দেন। আমি এবং পণ্ডিত মশাই অনেক বারণ করেছিলাম, কিন্তু কিছুতেই তিনি শোনেননি। গর্বিত স্বরে বলেছিলেন, ডাকিনী যখন আমার হাতের মুঠোয় থাকে, ও কি আমাদের সাবগ্রস্ত করবে? হ্যাঁ। তারপর খুব হেসেছিলেন তোমার বাবা। সেই হাসিতে স্পষ্ট প্রকাশ পেয়েছিল গভীর অহংকার। রাজীবকে পুজোয় বসিয়ে যখন তিনি নিজের বুক কেটে রক্ত মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেন, তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল আমার 4 বছরের ছেলেটা। হঠাৎ করেই সে কেঁদে উঠে নিজের আসন ছেড়ে আমার কাছে দৌড়ে চলে আসে। আর ঠিক তখনই, সেই মুহূর্তেই ঘটে যায় সেই ঘটনা। চিৎকার করে ওঠে তোমার বাবাও। ওকে আসনে বসাও, তাড়াতাড়ি বসাও, নইলে আজ অনর্থ হয়ে যাবে। আমি রাজীবকে নিয়ে আসনে বসাতে যাই, কিন্তু পারি না, কারণ সেখানে ততক্ষণে বসে পড়েছেন মা ছিন্নমস্তার এক পাশের রক্তপানরত সেই ডাকিনী। তখন সেই আসন হয়ে উঠেছে ডাকিনীর আসন। কেউ যেন আমাকে ছিটকে দূরে সরিয়ে দেয়।
আমিও রাজীবকে কোলে নিয়ে মাটিতে পড়ে যাই। বিনায়ক পণ্ডিত রে রে করে ওঠেন। কিন্তু এত কিছুর পরেও তোমার বাবা এবং বিনায়ক পণ্ডিত সেই পুজোতে বসেই ছিলেন। তবে তোমার বাবা আর পুজো করতে পারেন না। মন্ত্র বলতে গিয়ে হঠাৎ তিনি খেয়াল করেন যে তার আর কথা বলবার শক্তি নেই। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে ওঠে তোমার বাবা। বিনায়ক পণ্ডিতও সেদিন আর সেই পুজো সম্পন্ন করতে পারেননি। সেই দিনের সেই পুজো অসম্পূর্ণই থেকে যায়। সেই রাতেই আমায় বিনায়ক পণ্ডিত বলেছিলেন যে আমি যেন কোনোদিনও রাজীবের বিয়ে না দিই, কারণ মা ছিন্ন মস্তা অবস্থান করেন মৈথুনরত যুগলের ওপর। সেই দিনে বিনায়ক পণ্ডিত বুঝে গিয়েছিলেন যে আসলে রাজীব শাপগ্রস্ত হয়ে গেছে। তিনি আরও বলেন, যেদিন রাজীব কোনো মেয়েকে সিঁদুর পরাবে তার পরের অমাবস্যা ও পূর্ণিমার রাতে রাজীব নিজের সমস্ত সত্তা ভুলে, নিজের প্রকৃত রূপ ভুলে একটা দানবে পরিণত হবে। যে দানবটার অর্ধেক থাকবে মানুষ আর অর্ধেক থাকবে শিয়াল। সে এদিক ওদিক থেকে খুঁজে নেবে নিজের খাবার। যেভাবে মা কালীর পাশে শেয়াল রক্ত খায়, সেইভাবেই রাজীবও সেই রূপে কারোর না কারোর রক্ত পান করবে। এতটা বলে থামলেন বন্দনা দেবী। পাশের টেবিলে রাখা জলের বোতলটা তুলে নিয়ে জল খেলেন। নন্দিনী সবটা মন দিয়ে শুনল। তার মুখের ভাষা যেন কেউ কেড়ে নিয়েছে। কোনো কথা বলতে পারছে না মেয়েটা। আজকের এই ২০ শতাব্দীতেও এইসব ঘটনা ঘটে? বিশ্বাস হয় না নন্দিনীর। কিন্তু সে যে রাজীবকে নিজের চোখে দেখেছে সেই দানবে পরিণত হতে। বেশ কিছুক্ষণ সকলে চুপ করে থাকার পর নন্দিনী মুখ খোলে, বলে, এর কোনো বিহিত নেই মা? এই অভিশাপের থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বন্দনা দেবী কাঁদতে কাঁদতে বলেন, আমার জানা নেই রে মা, আমার জানা নেই। জানি না কি করলে আমার ছেলেটা মুক্তি পাবে। অনেক রাতের দিকে একটু চোখ লেগে গিয়েছিল নন্দিনীর। আজ রাতে রাজীব বাচ্চা ছেলের মতো তার হাত দুটো ধরে ঘুমোচ্ছিল। নন্দিনী এক দৃষ্টিতে তাকিয়েছিল রাজীবের দিকে। মনে করছিল তাদের সেই প্রেম, একসাথে ঘোরা, খাওয়া, একে অপরকে না ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতিগুলো। হঠাৎ একটা ডাকে ঘুম ভাঙল নন্দিনীর। কেউ যেন তার কানের কাছে এসে তার নাম ধরে ডাকল। ধড়ফড় করে উঠে বসল সে বিছানার ওপর। তারপর এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু ঘরটাতে সে আর রাজীব ছাড়া আর কেউ নেই। নন্দিনী ভাবল আসলে সে স্বপ্ন দেখছে। আবার শুয়ে পড়ল। মিনিট ২ পর আবার তার কানে একটা আওয়াজ এলো, নন্দিনী। আবার কেউ ডাকলো তাকে। এলো চুলটা খোঁপা করতে করতে বিছানা থেকে নামলো নন্দিনী। ঘরের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। বারান্দায় বেরিয়ে হঠাৎ করেই তার চোখ গেল মায়ের মন্দিরের দিকে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল নন্দিনী। মায়ের মন্দিরের বারান্দায় বসে একজন পুরুষ, পরনে গেরুয়া রঙের একটা ধুতি। এত শীতেও ভদ্রলোকের শরীরের ওপরের অংশ ফাঁকা, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় জটা। নন্দিনী সেদিকে তাকাতেই সেই সাধু বাবাও তার দিকে তাকালেন এবং আবার নন্দিনীর কানের কাছে একটা শব্দ এলো, নিচে আয় মা। ভয়ে নন্দিনী ছিটকে খানিকটা দূরে সরে গেল। আবার সেই একই স্বরে তার কানের কাছে কেউ যেন বলে উঠল, নিচে আয়, ভয় নেই, আমি আছি। সিঁড়ি বেয়ে নিচে নামল নন্দিনী। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। মন্দিরের দিকে এগিয়ে গেল সে খুব দ্রুত। সেই সাধু বাবার কাছে এসে উপস্থিত হল নন্দিনী। সাধু বাবা তাকালেন নন্দিনীর দিকে, মুখে হালকা হাসি নিয়ে বললেন, এই জগতে কোনো কিছুই বিনা কারণে হয় না মা। তোর সাথে রাজীবের বিয়েটাও বিনা কারণে হয়নি।
আমার কথা মন দিয়ে শোন মা। স্বামীকে বাঁচাতে গেলে তোমায় একটু মুশকিল পন্থা আপন করতে হবে। আমি সেই পথ তোমায় দেখিয়ে দেব বটে, কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। নন্দিনী যেন কোনো একটা ঘোরে আছে, সে কেবল শুনছে এই সাধু বাবার কথা। উত্তর দেওয়ার মতো তার কাছে কোনো ভাষা নেই। সাধু বাবা আবার বললেন, তুই তোর শ্বশুর বাড়ির লোককে বলে পুজোর আয়োজন কর, ঠিক যেমনভাবে মা ছিন্নমস্তার পুজো হতো তেমনই। তারপর পুরো উপায়টা গড়গড় করে বলে গেলেন সাধু বাবা, আর নন্দিনী কেবল শুনে গেল। তারপর কখন যেন নিজের অজান্তেই ঘরে এসে শুয়ে পড়েছিল নন্দিনী। সকালে ঘুম ভাঙতেই সে সবটা খুলে বলল তার শাশুড়ি মাকে। সব শুনে তিনি বললেন, কিন্তু লোকটা কে ছিলেন তুমি জিজ্ঞেস করনি? নন্দিনী বলল, না মা, আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না তখন। কেউ যেন আমার সারা শরীরটাকে সেই সময় নিষ্ক্রিয় করে রেখেছিল, কেবল আমার কানটা সজাগ ছিল। আজ অমাবস্যা। পুজোর আয়োজন করা হয়েছে জমিদার বাড়ির উঠোনে। আজ সেখানে চক্রবর্তী বাড়ির সকলেই উপস্থিত হয়েছে। নন্দিনী সবাইকে সবটা বুঝিয়ে দিয়েছে। সবার আসনে বসে পড়েছে সবাই, কেবল একটা আসন ছাড়া, যে আসন আসলে মায়ের পুরোহিতের। নন্দিনীকে সেই সাধু বাবা বলেছিলেন একটা আসন যেন তার জন্য খালি রাখা হয়, তিনি এসে পুজো করবেন। মিনিট 5 পর সেখানে এসে উপস্থিত হলেন সেই সাধু বাবা। নন্দিনী তাকে দেখে নিজের আসন না ছেড়েই নমস্কার করল। তিনি নিজের আসনে বসলেন। ঠিক তখনই বন্দনা দেবী বললেন, কোথায় মা, কোথায় তোমার সেই সাধু বাবা? নন্দিনী অবাক হয়ে তাকালেন শাশুড়ি মায়ের দিকে। সে বলল, সাধু বাবা এসে বসেছেন নিজের আসনে মা, তুমি দেখতে পাওনি? সবাই তাকালো সেই আসনের দিকে, কিন্তু কেউ কিচ্ছু দেখতে পেল না। সাধু বাবা মুচকি হেসে বললেন, আমাকে তুই ছাড়া কেউ দেখতে পাবে না মা। ভয়ে নন্দিনীর গলাটা শুকিয়ে গেল। সে ঢোক গিলে বলল, আপনি কে বাবা? সাধু বাবা বললেন, আমার কোনো পরিচয় নেই মা এখন আর এই জগতে। তবু তুই যখন জানতে চেয়েছিস, আমি আমার পরিচয়টা তোকে দিয়েই যাব। এখন পুজোতে মন দাও মা। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। মেয়েটা সামনে তাকিয়ে কার সাথে যে কথা বলছে। এমন সময় হোমকুণ্ডের আগুনটা আপনা আপনি জ্বলে উঠল। নন্দিনী সবাইকে বলল, পুজো শুরু হলো, সবাই পুজোয় মন দাও। পুজো শুরু হলো। জোরে জোরে মন্ত্র আওড়াতে লাগলো সেই তান্ত্রিক, কিন্তু সেই মন্ত্র নন্দিনী ছাড়া আর কেউ শুনতে পেল না। বেশ অনেকটা সময় পর সে নন্দিনীকে জিজ্ঞেস করল, মা তুই তৈরি তো? নন্দিনী একবার তাকালো রাজীবের দিকে। ছেলেটার চোখের কোণায় কালি পড়ে গেছে। হাপুস নয়নে কেঁদে চলেছে রাজীব। করুণ নয়নে তাকিয়ে আছে নন্দিনীর দিকে। নন্দিনী সাধু বাবার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি তৈরি বাবা। সাধু বাবা তার পাশে রাখা চকচক করতে থাকা খড়গটা এগিয়ে দিল নন্দিনীর হাতে। নন্দিনী ধীরে ধীরে নিজের হাতে তুলে নিল সেই খড়গটা। তারপর শাড়ির আঁচলটা সরিয়ে বুক কেটে রক্ত বের করল। জমিদার ত্রিলোক নারায়ণ আর বড় ছেলে চোখ বন্ধ করে নিল। কিন্তু নন্দিনীর আজ যেন কোনো লজ্জা শরম নেই। তার কাছে আজ তার স্বামীর জীবন সত্য, বাকি সব মিথ্যে। স্বামীর জীবনের জন্য সে আজ নিজেকে উলঙ্গ করতেও দ্বিধা করত না। ঠিক সেই মুহূর্তে রাজীব আবার নিজের জায়গা থেকে উঠে নন্দিনীর বুকে নিজের হাতটা চেপে ধরল। আবার আজ কেঁপে উঠলেন সকলে। আবার উঠেছে রাজীব। তার মানে আজও তার এই অভিশপ্ত জীবন শেষ হবে না। মুহূর্তের মধ্যে নিজের জায়গা ছেড়ে রাজীবের আসনে গিয়ে বসলেন জমিদার ত্রিলোক নারায়ণ। নন্দিনী এক লাফে গিয়ে বসল জমিদার বাবুর আসনে, আর রাজীব বসে পড়ল নন্দিনীর আসনে। সঙ্গে সঙ্গে চারিদিকটা একটা বিকট শব্দে ভরে উঠল।
একটা বিচ্ছিরি অট্টহাসির শব্দ ভেসে এলো চারপাশ থেকে। তার সাথে সাথে ভেসে এলো হুঙ্কার। কেউ যেন কাউকে নিজের জায়গা থেকে বেদখল করে দিয়েছে। হ্যাঁ, এই উপায়টাই সেদিন নন্দিনীকে বলেছিলেন এই সাধু বাবা। তিনি বলেছিলেন, রাজীব ঠিক যেই মুহূর্তে উঠে যাবে সেই মুহূর্ত থেকে ঠিক 7 সেকেন্ডে ডাকিনী এসে বসবে তার আসনে। এই 6 সেকেন্ড সময়ে সেই আসনে কাউকে বসিয়ে দিলে দ্বিতীয় ব্যক্তির আসনে তৃতীয় ব্যক্তি বসার জন্য 6 সেকেন্ড সময় পাবে। আর যেহেতু শেষ আসনের পাশে অর্থাৎ নন্দিনীর আসনের পাশেই রাজীব থাকবে, সে তখন বসে যাবে নন্দিনীর আসনে। দূরে কোথাও অসংখ্য শেয়াল ডেকে উঠল একসাথে। রাজীব সেদিকে কর্ণপাত করতেই সবাই রাজীবের দিকে তাকালো। রাজীব আবার অনুভব করল সেই অস্বস্তি। নন্দিনী রাজীবের হাতটা ধরল। তারপর সেই সাধু বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বাবা, কি হচ্ছে আবার রাজীব? সাধু বাবা তীব্র স্বরে মন্ত্র পড়তে শুরু করলেন আর নন্দিনীকে বললেন, আমার পুজো শেষ না হওয়া পর্যন্ত রাজীবকে ওই আসনে বসিয়ে রাখার দায়িত্ব তোর। নন্দিনী রাজীবের 2 হাত চেপে ধরে বসে রইল। ধীরে ধীরে আবার রাজীব সেই দানবে পরিণত হতে লাগলো। তবে সে শত চেষ্টা করেও নন্দিনীর হাতটা নিজের হাত থেকে ছাড়াতে পারছিল না। একসময় রাজীব সম্পূর্ণ সেই দানবে পরিণত হলো। নন্দিনী লক্ষ্য করল সেই দানবের চোখে জল। নন্দিনী চিৎকার করে বলল, রাজীব, তোমাকে লড়তে হবে রাজীব। আমার জন্য তোমাকে লড়তে হবে, মা বাবার জন্য তোমাকে লড়তে হবে। এই অভিশাপ থেকে আজ তোমাকে মুক্তি পেতেই হবে। বন্দনা দেবী মা কালীর মন্দিরের দিকে তাকিয়ে চিৎকার করলেন, মা গো, মা, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও মা, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। রাজীব ততক্ষণে নন্দিনীকে আঁচড়াতে শুরু করেছে। একসময় রাজীব নিজের ধারালো দাঁত দিয়ে নন্দিনীর হাতে কামড় বসালো। চিৎকার করে উঠল মেয়েটা, কিন্তু ছাড়ল না। কিছুক্ষণ পর এক মুঠো ধুনো সেই আগুনে নিক্ষেপ করলেন সেই তান্ত্রিক। সেই ধুনোর আগুন রাজীবের মুখে গিয়ে লাগতেই বিকট একটা শব্দ করে উঠল দানবটা। ধীরে ধীরে আবার সেই দানব থেকে নিজস্ব রূপে ফিরে এলো রাজীব। সাধু বাবা নন্দিনীর দিকে তাকিয়ে বললেন, যুগে যুগে সাবিত্রী তাদের সত্যবানকে ফিরিয়ে এনেছেন পৃথিবীতে। আজ তুই সেই কাজ করলি মা। বেঁচে থাক, তোর সিঁথির সিঁদুর অক্ষয় হোক। এখন থেকে রাজীব তথা চক্রবর্তী পরিবার বিপদ মুক্ত হলো। নন্দিনী কেঁদে উঠল। সে সেই সাধু বাবার পায়ে লুটিয়ে পড়ে বলল, এ তোমার জন্য সম্ভব হয়েছে বাবা। তোমায় অনেক অনেক ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। সাধু বাবা বলল, ওঠ। আর তুই যে আমার পরিচয় জিজ্ঞেস করেছিলিস না, আমি হলাম কালী কিঙ্কর চক্রবর্তী। নন্দিনী অবাক হয়ে বলল, কালী কিঙ্কর চক্রবর্তী মানে? হঠাৎ করেই তার পাশ থেকে ত্রিলোকনারায়ণ চক্রবর্তী বাবা, বলে চিৎকার করে উঠল। নন্দিনী ত্রিলোকবাবুর দিকে তাকালো। ত্রিলোকবাবু বললেন, কালী কিঙ্কর আমার বাবার নাম, যিনি গায়েব হয়ে গিয়েছিলেন। বাবা বলে কেঁদে উঠলেন তিনি। তাকে এসে জড়িয়ে ধরলেন বন্দনা দেবী। বললেন, তোমার ভাষা ফিরে এসেছে, আমার ছেলে ফিরে এসেছে। জয় কালী কিঙ্কর বাবার জয়, জয় কালী কিঙ্কর বাবার জয়। তারপর শান্ত চোখে নন্দিনীর দিকে তাকালেন। নন্দিনীর মাথায় হাত বুলিয়ে বললেন, আমার নন্দিনী আজ থেকে আমার সাবিত্রী। দূরে কোথাও আবার শেয়াল ডেকে উঠল সেই সময়। কিন্তু রাজীব আর সেই অস্বস্তি অনুভব করল না।